আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়বো বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকা। আমি এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে ডক্টর মাবিয়া জেসমিন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকার আজকে আমাদের থার্ড ক্লাস, তৃতীয় দিন। আজকে আমাদের আলোচ্য বিষয় টিস্যু বিল্ডিং, কোষের অজৈব উপাদান, স্বাস্থ্য ও রোগে কোষের গঠন। গত সপ্তাহে মনে হয় আপনারা দুইজন ছিলেন আমার ক্লাসে, তাই না? সালাউদ্দিন সাহেব গত সপ্তাহ না, আসলে আমার ক্লাসটা তো 15 দিন পর পর আসে। গত রবিবারে ম্যাট্রিয়ামেডিকা ক্লাস ছিল, এই রবিবারে বায়োকেমিক ম্যাট্রিয়ামেডিকা, তাই না? এইভাবেই তো আমরা আসলে জি বলেছি, বুঝতে পারিনি, আবার বলেন প্লিজ। আমার জন্য আজকে আপনার প্রথম ক্লাস। ও আচ্ছা আচ্ছা, তাই? তাহলে অন্য কোনো ক্লাসে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল? জি, হতে পারে। তাহলে তো আপনি আজকেই বায়োকেমিক সম্পর্কে প্রথম জানলেন। সেকেন্ড ইয়ারে পড়েন কি আপনি? আমাদের তো এখন রেজাল্টই দেয়নি, আশা করি আর কি। সেকেন্ড ইয়ারে উঠবেন, এই তো? জি, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্টের জন্য তো অপেক্ষমান। রেজাল্ট একটু দেরি করেই দেয়। কলেজেও দেখবেন যে পরীক্ষার পর দিন থেকেই ক্লাস শুরু হয়ে যায় পরবর্তী বছরের। জি, এটাই নিয়ম। তো আসলে রেজাল্টের গতিতে যাক, আমরা আমাদের গতিতে শিখি। জি জি, ভালোই বলেছেন। রেজাল্টের গতিতে যাক, আমরা আমাদের গতিতে যাই। বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকা আমাদের সাবজেক্টটার নাম, ঠিক আছে? এটা হলো যেহেতু আপনার প্রথম ক্লাস, সেহেতু আমি একটু বুঝিয়ে বলি যে হোমিওপ্যাথি ম্যাটেরিয়ামেডিকা তো আমরা ফার্স্ট ইয়ারেও পড়েছি, তাই না? ম্যাটেরিয়ামেডিকা হলো সেই পুস্তক কিংবা সেই সাবজেক্ট যেখানে ঔষধের লক্ষণগুলি থাকে। আমাদের ওষুধগুলি তো সুস্থ দেহে প্রুভিং করা হয়, তাই না? যখন সুস্থ দেহে একটা ওষুধ প্রয়োগ করা হয়, আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা ওষুধই মহিলাদের আলাদা, বাচ্চাদের আলাদা, পুরুষদের আলাদা, বালকদের আলাদা, বালিকাদের আলাদা, এরকম করে প্রুভিং করা হয়। মানে তাকে স্থূল মাত্রায় দেওয়া হয়, তারপর তার শরীরে মনে যে লক্ষণগুলি আসলো সেগুলি লিপিবদ্ধ করা হয়, আবার তাকে আস্তে আস্তে সূক্ষ্ম মাত্রা দিয়ে সুস্থ করা হয়। এই হচ্ছে নিয়ম। তো ম্যাটেরিয়ামেডিকাতে আমরা কি পাই? সেই ঔষধের লক্ষণগুলি, ঠিক আছে? তো হোমিওপ্যাথি ম্যাটেরিয়ামেডিকা সম্পর্কে আমরা এটা জানি। তো বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকাটা আবার কি? বায়োকেমিক আলাদাই একটা চিকিৎসা পদ্ধতি, যেটা ডক্টর সুশলার সাহেব উনি এটা শুরু করেছেন। আবিষ্কারক হ্যানিম্যান সাহেবই শুরু করেছিলেন, কিন্তু উনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। সুশলার সাহেব এটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। মূল কথা হলো এটার যে শরীরে 12টা লবণ আছে, কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স আছে শরীরে, সেটা হলো 12টা লবণ। এই 12টা লবণের যখন যেখানে যে লবণের কিংবা যেগুলি, কয়েকটারও অভাব একসাথে হতে পারে, যেগুলি লবণের অভাব হয় সেগুলি যদি আবার প্রয়োগ করা হয় সূক্ষ্ম মাত্রায়, কিংবা সেই লবণটা যদি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, তখন সে আরোগ্য লাভ করে। এই যে একটা কনসেপ্ট, এটাই বায়োকেমিক। 12টা লবণ এটার মূল বিষয়। ওষুধই 12টা, এই 12টা লবণই ওষুধ যেগুলি আমাদের শরীরে রয়েছে, ঠিক আছে? তো এই 12টা লবণের আমরা যে লক্ষণগুলি যেখানে পাবো সেটাই হচ্ছে বায়োকেমিক ম্যাটেরিয়ামেডিকা। এটা হোমিওপ্যাথির সাথেই সেকেন্ড ইয়ারে শুধু পড়ানো হয়।
অধিকাংশ হোমিও ডাক্তাররাই আমাদের দেশে বায়োকেমিক ওষুধ ইউজ করেন না, আবার কেউ কেউ হোমিওর পাশাপাশি ইউজ করেন। এবং কেউ কেউ মনে করেন যে শুধু বায়োকেমিক মতেই চিকিৎসা করা সম্ভব। আমি কি বোঝাতে পেরেছি বায়োকেমিক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা? জি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা আজকের ক্লাসে যাই। টিস্যু বিল্ডিং। টিস্যু কি আমরা তো সবাই জানি, তাই না? আমাদের দেহ বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। কোষ একদম একক, দেহের একক। সেই কোষগুলি যখন অনেকগুলি একই রকম কোষ কিংবা অনেকগুলি কোষ যখন একই কাজে নিয়োজিত থাকে, এগুলি মিলে একটা কলা হয়। কলা, ইংলিশ টিস্যু, বাংলাতে বলে কলা। একই স্থান থেকে উৎপন্ন সদৃশ্য বা বিসদৃশ্য আকার আকৃতি বিশিষ্ট যে কোষসমূহ অবিচ্ছিন্ন ও সুসংগঠিত হয়ে একই ধরনের কাজ সম্পূর্ণ করে, সেই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলে। কোষ এবং কলা বেঁচে থাকার জন্য যে পরিপুষ্টি সাধনের জন্য যে সকল উপাদান বা খাদ্যের প্রয়োজন হয়, সেটা তারা রক্ত থেকে পেয়ে থাকে। রক্ত থেকে নিচ্ছে। রক্তের কাজ কি? রক্ত তো আমাদের আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন প্লাস আরো অনেক কিছু, প্রত্যেকটা কোষের জন্য যে পুষ্টি প্রয়োজন, কোষ তো সেখানেই থাকে, কোষ তো আর কোথাও যায় না। রক্তই তো সে আমরা যে খাবার খাই, সব পুষ্টিগুলি নিয়ে কি করে প্রত্যেকটা কোষের কাছে যায়। রক্তরস দ্বারাই খাদ্য ও পানীয় শোষিত হয় এবং রক্তবাহিত হয়ে বিভিন্ন কোষে পৌঁছায়। অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি তো আমরা চিনি, হ্যাঁ, যেগুলির কোনো ডাক্ট থাকে না, মানে যেগুলির কোনো নালী থাকে না। সেই গ্ল্যান্ডগুলি থেকে নিঃসৃত যে হয় হরমোন, হরমোনগুলি রক্তের সাহায্যে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে পৌঁছায়। শ্বেত রক্ত কণিকাগুলি কোষের মধ্যে রোগ জীবাণু গ্রহণ করে এবং অ্যান্টিবায়োটিক নিঃসরণ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। শ্বেত রক্ত কণিকা হচ্ছে রক্তের একটা পার্ট, হোয়াইট ব্লাড সেল। তারা করে কি, যে আমাদেরকে যে জীবাণু আক্রমণ করে, তারা ওই জীবাণুগুলিকে ঘিরে ফেলে এবং অ্যান্টিবায়োটিক নিঃসরণ করে, সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে। ঠিক আছে? কতগুলো কোষের সমন্বয়ে টিস্যু বা কলা গঠিত হয়। জীবিত দেহের কোষ নানা জটিল গুণ সম্পন্ন। এর প্রধান হলো কোষের পদার্থ বিনিময় ক্ষমতা। মানুষের কোষগুলি এক একটা এক এক রকম, আবার সিমিলারও আছে। বাইরের অবস্থা পরিবর্তনের মধ্যে প্রতিক্রিয়ানিত ক্ষমতা এবং সংখ্যা বৃদ্ধি, ইহাই কোষের প্রধান গুণ। কোষের প্রধান গুণ হচ্ছে এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। কোষ কিন্তু 40 দিন পর্যন্ত মোটামুটি বেঁচে থাকে। প্রত্যেকটা কোষই মৃত্যুবরণ করে, প্রত্যেকটা কোষই খাবার খায়, আবার নতুন কোষের জন্ম হয়। এভাবেই মানুষের দেহটা রয়েছে, মানে অসংখ্য অসংখ্য কোষ রয়েছে মানুষের দেহে। প্রত্যেকটারই আলাদা আলাদা জীবন আছে। খুবই, মানে ভাবলে খুব অবাক লাগে এই জিনিসটা। এইসব জটিল গুণাবলীর পিছনে রয়েছে কোষের গঠন এবং উহার রাসায়নিক চরিত্র। কোষের প্রকারভেদ শুধু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ধরা পড়ে। টিস্যু গঠনে দু প্রকার পদার্থের প্রয়োজন হয়, যথা জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, যেটা আমি একটু আগে বলছিলাম। ইনঅর্গানিক সাবস্টেন্স এবং অর্গানিক সাবস্টেন্স, দুই ধরনের পদার্থ দিয়ে আমাদের টিস্যুগুলি গঠিত। উভয় পদার্থই রক্তের মধ্যে পাওয়া যায়। জৈব পদার্থের মধ্যে আছে শর্করা, চর্বি, অ্যালবুমিন জাতীয় পদার্থ। এইগুলি টিস্যু গঠনে সাহায্য করে। ঠিক আছে? এগুলি হচ্ছে জৈব পদার্থ। আবার অজৈব পদার্থ কি আছে? বিভিন্ন প্রকার লবণ, যেমন পটাশ, লাইম, সিলিকা, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলি হচ্ছে অজৈব পদার্থ। এরা বিশেষ বিশেষ কোষে বিশেষ বিশেষ লবণ বর্তমান থাকে।
ঠিক আছে, এবং এরা সংখ্যায় খুব মানে তুলনামূলক হারে জৈব পদার্থের তুলনায় অনেক কম থাকে, কিন্তু এদের ছাড়া আবার কোনো কাজ সম্পূর্ণ হয় না। কোষের যে বেঁচে থাকতে জৈব এবং অজৈব পদার্থ দুইটারই অত্যন্ত প্রয়োজন রয়েছে। এগুলি রক্তের মধ্যে আছে বলেই দেহ সংস্থার সবকিছু যথার্থভাবে কার্যকরী অবস্থায় থাকে। এর সামান্য ত্রুটি দেখা দিলে দেহে ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয়। ম্যাডাম একটা কথা বলি। জি, বলেন। আচ্ছা, আপনি যে কোষ বললেন, কোষের ইংলিশটা কি? সেল। জি, সেল। আর টিস্যু, টিস্যু বাংলার তো বললেন কলা। কলা হচ্ছে টিস্যু, কোষ হচ্ছে সেল। টিস্যু, রাইট। আমি ওই যে একটা জিনিস বলতে যাচ্ছি যে যখন আপনি বাংলাটা যদি বলেন অথবা ইংলিশটা যদি বলেন, মানে দুইটা একসাথে থাকলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, কারণ এই টার্ম গুলো তো আমরা আসলে ফ্যামিলিয়ার না। আচ্ছা, আমি চেষ্টা করব একসাথে বলার। ধন্যবাদ। ঠিক আছে, ফ্যামিলিয়ার হয়ে না, যেতে হবে সবসময় বলা কিন্তু। দরকার নাই, মানে প্রথমে প্রথমে একবার ক্লিয়ার করে দিলেই হবে, পরের দিকে আর বলার দরকার নাই। এই যেমন আপনি মানে এই সেলটা আমার মাথায় আসতেছিল, কিন্তু আমি আসলে একটু সন্দেহ ছিল যে আসলে কোষের ইংলিশটা কি হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের কোনো কিছু জানার থাকলে কিংবা আমাকে বলার থাকলে, প্রশ্ন করার থাকলে অবশ্যই করবেন। ঠিক আছে, এটা আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোই আমার কাজ, যেভাবে বুঝবেন সেভাবেই বলতে হবে। ঠিক আছে, তো কোষটা হচ্ছে সেল, আর কতগুলি কোষ নিয়ে হয় একটা কলা। হ্যাঁ, সেটা হচ্ছে টিস্যু, মানে যাদের কাজ একই রকম। যেমন আমাদের আহ আহ, উম, আমরা যদি বলি আমাদের চামড়া, হ্যাঁ, ত্বক যেটা, হ্যাঁ, এটা একটা কলা। হ্যাঁ, সবগুলি সারা শরীরের চামড়া হচ্ছে বিভিন্ন অনেকগুলি কোষ দিয়ে তৈরি। এটা ত্বকটা, এটা হচ্ছে একটা কলা, একটা টিস্যু। ঠিক আছে, এরকম সবগুলি অর্গানই এক একটা টিস্যু। ঠিক আছে, কতগুলি কোষের সমন্বয়ে গঠিত হয় কলা, মানে কতগুলি সেলের সমন্বয়ে গঠিত হচ্ছে টিস্যু। ঠিক আছে, বায়োকেমিক মতে হুম অর্গানিক এবং ইনঅর্গানিক, মানে জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, এই দুই ধরনের পদার্থ আছে আমাদের শরীরে। ঠিক আছে, রক্তের মধ্যে পাওয়া যায়। অর্গানিক গুলি কি কি? শর্করা, চর্বি, অ্যালবুমিন জাতীয় পদার্থ, এগুলি হচ্ছে অর্গানিক। আর ইনঅর্গানিক হচ্ছে সেই ধাতব লবণগুলি, যেমন পটাশ, লাইম, সিলিকা, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলি হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে, অজৈব, আপনারা বইয়ে পাবেন পাবেন অজৈব পদার্থ। এই অজৈব পদার্থগুলি হচ্ছে এই ধাতব লবণগুলি, যেগুলি খুব কম মাত্রায় থাকে শরীরে। হ্যাঁ, প্রত্যেকটা কোষে সবগুলি লবণ একই ধরনের টিস্যুতে থাকে না, একই ধরনের কোষে থাকে না। এক এক ধরনের কোষে এক এক লবণ থাকে। যেমন আমি একটু ক্লিয়ার করি, যেমন আমাদের আমরা যদি বলি যে আমাদের ব্রেন, হ্যাঁ, ব্রেনের যে কোষগুলি আছে, সেলগুলি, এর মধ্যে আমরা কেলিমিউরকে পাই। ঠিক আছে, আবার নেট্রামিউর পাই, যে আমাদের মুখে লালা। ঠিক আছে, লালাতে নেট্রামিউর পাই। আবার পেশি কোষ কিংবা রক্তকণিকা প্রস্তুত হওয়ার জন্য আমাদের ফেরামফস, তারপর কেলিফস, এগুলি লাগে। ঠিক আছে, এরকম এক একটা লবণ এক এক ধরনের কোষের মধ্যে থাকে। ঠিক আছে, যখন এগুলির কোনো একটার কিংবা কয়েকটাও হতে পারে, এগুলির যখন হ্রাস পায়, অভাব দেখা দেয়, তখনই রোগের উৎপত্তি হয়। এটাই বায়োকেমিকের মূল কথা। এবং সেই লবণটাই সেখানে দিতে হয়, যেটাকে বলা হয় স্বভাবের অভাব পূরণ। হ্যাঁ, যে লবণের অভাব, সেই লবণটার অভাব পূরণ করে সেটাকে সুস্থ করতে হয় সেই কোষটাকে, এবং তখন মানুষটাও সুস্থ হয়ে যায়। এটাই হলো বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে যাই। ম্যাম, সবাই কি আমার এই টিস্যু বিল্ডিং টপিকটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমার আমি একটা কিন্তু ধরবো। আমার একটা প্রশ্ন, জি, এই যে আমাদের মানব দেহে
জি যে টিস্যু বা কলা, জি এটা এটা কত ধরনের টিস্যু বা কলা দিয়ে আমাদের মানবদেহ গঠিত? সাধারণত বলা হয় যে 4 ধরনের কলা আছে প্রধানত, ঠিক আছে, যেটা আমরা বায়োলজিতে পড়ে এসেছি, তাই না? যে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, মানে আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা, এই 4টাই প্রধান টিস্যু। এর মধ্যে আমরা বায়োকেমিকে সবচেয়ে বেশি আলোচনা করি রক্ত নিয়ে, যেটা একটা কানেকটিভ টিস্যু। আর কেউ কোনো প্রশ্ন করবেন? কানেকটিভ টিস্যু তো যোজক কলা। জি, যোজক কলা, কানেকটিভ যোজক কলা। টিস্যু। জি জি জি, ক্লিয়ার স্যার? জি ক্লিয়ার। আবরণী আবরণী কলাটার ইংলিশ কি? এপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল। জি আচ্ছা, ইপিথেলিয়াল, তারপরে কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু, যোজক নার্ভাস কলা। হ্যাঁ নার্ভাস টিস্যু, হ্যাঁ, নার্ভাস নার্ভাল, টিস্যু আছে, স্নায়ু স্নায়ু কলা, নার্ভাস টিস্যু। নার্ভাস নার্ভাস মানে তো নার্ভাস, আবার মানে, হ্যাঁ, নার্ভের সাথে সম্পর্কিত, তো এর জন্য নার্ভাস, ঠিক আছে। না, নার্ভাসের অর্থ তো আমরা অন্য কিছু জানি আবার। আচ্ছা, ঠিক আছে। সেটাও আলাদা। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে চলে যাই। তার পরবর্তী টপিক হচ্ছে আমাদের কোষের অজৈব উপাদান। আমি একটু আগেও আপনাদেরকে বলেছি কোষের অজৈব উপাদান এবং জৈব উপাদান, এই দুইটা উপাদান রয়েছে। অজৈব উপাদান মূলত আমাদের বায়োকেমিক যে 12টি লবণ, এগুলি অজৈব উপাদান। এক, 5টি ফসফেট, যেমন ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, কেলিফস, নেট্রাম ফস, ম্যাগনেসিয়াম ফস, 5টা ফসফেট। তারপরে আছে 2টি ক্লোরাইড বা মিউরেট, কেলিমিউর, নেট্রামিউর, এই 2টা ক্লোরাইড। তারপর 3টা সালফেট, ক্যালকেরিয়া সালফ, নেট্রাম সালফ, ক্যালিসালফ। একটি ফ্লোরাইড, ক্যালকেরিয়া ফ্লোর, আর একটি সিলিকা, সেটা হলো সাইলেশিয়া। মোট 12টি লবণ। সাইলেশিয়াটা আয়নন তাহলে মানে, কি? এটা বায়োকেমিক মেডিসিন? হ্যাঁ, এটা এটা কি হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন মেডিসিন বলা যাবে এবং না? হোমিওপ্যাথি মেডিসিন দুইটাই, ঠিক আছে। একই উৎস, কিন্তু প্রক্রিয়াটা ভিন্ন আর কি। বায়োকেমিক মেডিসিন গুলো ট্যাবলেট আকারে হয় এবং এগুলি শততমিক রীতিতে বানানো হয়, যেগুলি আমরা 6x, 30x, 12x, 200x এরকম পাই, ঠিক আছে। আর যেটা হোমিওপ্যাথিতে আছে, সেটা উৎসটা একই, কিন্তু সেটা হোমিওপ্যাথি নিয়মে শক্তিকৃত করা, ঠিক আছে। শুধু না, তাহলে কি আমরা বলতে পারি যে বায়োকেমিক মেডিসিন গুলো আপনার ওই ডেসিমেল, আর হোমিওপ্যাথিক মেডিসিন তো সেন্টিসিমাল এবং ওই মিলিসিমাল দুইটাই হয়। জি, বায়োকেমিক কি সব কি ডেসিমেল বলা যায়? হ্যাঁ, সবগুলি দশমিক রীতি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কেউ একজন আমাকে ওষুধগুলি, মানে লবণগুলির নাম বলবেন, দেখে দেখেই বলবেন, কোনো অসুবিধা নেই। কে বলবেন? ক্যালকেরিয়া ফসফরিকাম, জি ফেরাম ফসফরিকাম, কেলি ফসফরিকাম, নেট্রাম ফসফরিকাম, ম্যাগনেসিয়াম ফসফরিকাম, জি কেলি মিউরেটিকাম, কেলিমিউর শর্ট করে বললেও হবে। নেট্রাম মিউরেটিকাম, হুম ক্যালকেরিয়া সালফিউরিকাম, হুম নেট্রাম সালফিউরিকাম, কেলি হুম সালফিউরিকাম, ক্যালকেরিয়া ফ্লোরিকা, সাইলেশিয়া। জি, এই নামগুলি আমাদেরকে
মুখস্থ করে ফেলতে হবে। আজকে তো আমাদের 3rd ক্লাস, 5th ক্লাস কিংবা 6th ক্লাস থেকে আমরা ঔষধে চলে যাব। এর আগে সাধারণ এই বিষয়ে কিছু আলোচনা থাকবে আজকের মতো, হয়তো আরেকটা ক্লাসে আলোচনা করব, তারপর আমরা ওষুধে চলে যাব। 12টা ক্লাসে 12টা ওষুধ শেষ করার ইচ্ছা, তারপরে যদি না হয় আরো। আচ্ছা, আরেকজন বলেন দেখি ওষুধগুলির নাম কে বলবেন? ম্যাম আমি বলবো। জি, আপনার সাথে আমার পরিচয় হয় নাই। আচ্ছা, আমি মিনহাবুর রহমান মিথুন। আমার পরিচয়, আমি একজন উপসহকারী মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্সে। আর 4 বছর যে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স আছে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, ডিএমএফ ডিগ্রি। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পেয়েছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর পাবলিক হেলথ আর নিউট্রিশনে আমার বেসিক আছে। এছাড়া হোমিওপ্যাথিকে ইন্টারেস্ট ছিল, বায়োকেমিক মেডিসিন সার্টিফাইড কোর্স ইন্ডিয়াতে করছিলাম ডিএমবিএস, সেখান থেকে আর কি ইন্টারেস্ট হোমিওপ্যাথিকে। ফলে ওই দিক থেকে আপনার বায়োকেমিকের যে 12টা রেমেডি আছে ওইটা আমার জানা ছিল। আচ্ছা, আর স্যারের সঙ্গে আমার কথা হয়, স্যার আমাকে ইনক্লুড করে যে কোর্স ঠিক আছে, অনলাইনে ক্লাসগুলো করে। আপনি হোমিওপ্যাথি কি ভর্তি হয়েছেন কোথাও? জি ম্যাম, আমি ভর্তি হয়েছি আমার নীলফামারী যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে সেখানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনি জানেন বায়োকেমিক ওষুধের জি ম্যাম, নামগুলি। বায়োকেমিক জানি আমি। 12টা তারপরে জানি, আর ডিটেলস অনেক কিছুই আছে যেগুলো হয়তো বা জানবো না। ক্যালকেরিয়া ফসফরিকাম, ফেরাস ফসফরিকাম, কেলি ফসফরিকাম, নেট্রাম ফসফরিকাম, এগুলো আর কি জানি। আর কিছু কিছু কাজও জানি, তো ডিটেলস না জানবো, আপনার মাধ্যমে অনেক জানবো, অনেক জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি একটু নামগুলি বলেন প্লিজ। ক্যালকেরিয়া ফসফরিকাম, ফেরাম ফসফরিকাম, কেলি ফসফরিকাম, তারপর নেট্রাম সালফুরিকাম, নেট্রাম ফসফরিকাম, নেট্রাম সালফুরিকাম, হ্যাঁ এগুলোই। তারপর নেট্রাম মিউর, কেলি মিউর, এগুলোই তো ম্যাম। সালফেটের আরো দুইটা আছে, ক্যালকেরিয়া সালফ, কেলি সালফ। ক্যালকেরিয়া সালফ, নেট্রাম সালফ আর কেলি সালফুরিকাম। হ্যাঁ, সিরিয়ালি বললে নিজেরই সুবিধা লাগে, আবার এলোমেলো বললে এক একটা হারায় যায় আর কি। হ্যাঁ, সেলিসিয়া তারপর আছে, ফ্লোরাইডের একটা ক্যালকেরিয়া ফ্লোর। হ্যাঁ হ্যাঁ, ক্যালকেরিয়া ফ্লোরিকা, সেলিসিয়া। অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী টপিকে যাই। আমাদের লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে স্বাস্থ্য ও রোগে কোষের গঠন। এটা আমরা বায়োকেমিক মতে যেটা সেটাই পড়বো। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, যেটা হলো যে আমাদের তো শুধু জানা এই বিষয় না, আমাদের পরীক্ষাও পাশ করতে হবে। তো আমাদের আজকের যে 3টা টপিক আছে এর মধ্যে 1 নাম্বার টিস্যু কিভাবে গঠিত হয়, মানে টিস্যু বিল্ডিং যে প্রথম টপিকটা ছিল, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কয়েক বছর এসেছে। টিস্যু কিভাবে গঠিত হয়, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে বায়োকেমিক চিকিৎসা মতে পীড়া ও স্বাস্থ্য বলতে কি বুঝো, ঠিক আছে। এটা এই যে এখনকার যে টপিকটা আমাদের স্বাস্থ্য ও রোগে কোষের গঠন, এই এখানে আমরা এটার উত্তরটা পাবো। বায়োকেমিক চিকিৎসা মতে পীড়া ও স্বাস্থ্য বলতে কি বুঝো। এখানে আমার কাছে 10 বছরের প্রশ্ন আছে, এর মধ্যে আমি দেখছি 2005, 2008, 2010, 2011, 13, 15 এই প্রশ্নটা লাগাতার মানে বেশ কয়েক বছর এসেছে পরীক্ষায়, আপনাদের বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, তো এগুলি আপনারা একটু নলেজে রাখবেন যে পরীক্ষার প্রস্তুতির জন্য এই 2টা টপিক খুব প্রয়োজনীয়। আর আরেকটা টপিক যেটা আমাদের ওষুধের নামগুলি, এটা তো আমাদের লাগবেই, মুখস্থই করে ফেলতে হবে, ঠিক আছে। দেহের মূল ভিত্তি হলো কোষ, এবং এই কোষের স্বাভাবিক এবং যথাযথ কার্য প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহে স্বাস্থ্য রক্ষিত হয়। কোষের সৃষ্টি, পুরাতন কোষের বিনাশ, কোষের পরিপুষ্ট হলো সুস্বাস্থ্যের লক্ষণ। সুস্বাস্থ্যের লক্ষণ কি?
কোষের সৃষ্টি হবে, পুরাতন কোষগুলি বিনাশ হবে এবং নতুন কোষের জন্ম হবে, কোষ পরিপুষ্ট হবে, এটাই সুস্বাস্থ্যের লক্ষণ। রক্ত চলাচলের মাধ্যমেই কোষগুলি তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গ্রহণ করতে করে পরিপুষ্টি লাভ করে। মানব দেহের উপাদানগুলির গঠন এবং পরিপুষ্টি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে জার্মানির বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ভার্কো বলেন, কোষগুলির বিকৃত অবস্থাই হলো রোগের কারণ। ঠিক আছে, এই জিনিসটা কে পরীক্ষা নিরীক্ষা করেছেন? জার্মানির একজন বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ভার্কো। তিনি দেখেছেন যে কোষগুলির বিকৃত অবস্থাই হলো রোগের কারণ। ডক্টর শুসলার ভার্কোর এই অভিমত স্বীকার করেন। ডক্টর শুসলার কিভাবে বিকৃত কোষগুলোকে তাদের অভাব পূরণ করে আবার কার্য উপযোগী করা যায় সে বিষয়ে নানারূপ অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তিনি বিকৃত কোষগুলির জন্য প্রয়োজনীয় ধাতব লবণ অতি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে দেখলেন যে যার অভাবে উক্ত কোষগুলি বিকৃত হয়েছে তা সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করার ফলে সেই অভাব পূর্ণ হয়ে কোষগুলি আবার নতুন ও কার্যক্ষম হয়ে ওঠে। এ পর্যন্ত কি বোঝা গেছে না? হ্যাঁ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। একটু রেসপন্স করবেন, তাহলে আমার মনে হয় কি আমি একাই বলছি কিনা। বিভিন্ন প্রকার ধাতব লবণের অভাবে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আমরা এই সব রোগকে বিভিন্ন নামে অভিহিত করে থাকি। প্রকৃতি সবসময় আমাদের শরীরের ধাতব লবণের অভাব পূরণের জন্য চেষ্টা করছে। প্রকৃতি কিন্তু সবসময় চেষ্টা করে, আর আমরা যে খাবারগুলি খাই এগুলির মধ্যে এই ধাতব লবণগুলি আছে, এগুলির অভাব পূরণ হয়। কিন্তু যখন খাবারের মাধ্যমে অভাব পূরণ হয় না কিংবা প্রকৃতি পূরণ করতে পারছে না কোনোভাবে, তখনই রোগ দেখা দেয়। ঠিক আছে, আমাদের কোষগুলির বিকৃতি ঘটে। জি, বিকৃতি ঘটে। কোনো কিছুর একটা অভাব থাকলে তো বিকৃতি ঘটবেই সেখানে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনিষ্টকারী পদার্থগুলিকে আমাদের দেহের অভ্যন্তর থেকে বাহির করার চেষ্টা করে। এইসব ক্ষেত্রে যদি আমাদের দেহ সফল হয়, অর্থাৎ এইসব কাজ যদি যথাযথভাবে সম্পূর্ণ করতে পারি আমরা, তবেই আমাদের দেহকে সুস্থ বলতে পারি। এইসব কাজ যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ধাতব লবণের অভাবজনিত লক্ষণগুলি বিকাশ লাভ করে। এই লক্ষণগুলি একত্রিত হয়ে বিশেষ রোগের নাম গ্রহণ করে। বোঝাতে পেরেছি কি? আমাদের কোষগুলিতে সবসময় রক্তের মাধ্যমে বিভিন্ন পুষ্টি, অক্সিজেন, খাবার সব কোষের যা দরকার এগুলো কিন্তু যাচ্ছে। এই লবণগুলিও যাচ্ছে খাবারের মাধ্যমে, রক্তর মাধ্যমে যাচ্ছে কোষের মধ্যে। কিন্তু যখন এগুলি আর প্রকৃতি থেকে আমরা পাচ্ছি না, কোনো একটা কারণে সমস্যা হচ্ছে, তখনই আমাদের কি হয়, ধাতব লবণের অভাবজনিত লক্ষণগুলি বিকাশ লাভ করে। এই লক্ষণগুলি একত্রিত হয়ে একটা রোগের নাম গ্রহণ করে। এক কথায় বলতে পারা যায় ধাতব লবণের অভাবজনিত কোষসমূহের বিকৃত অবস্থাকেই রোগ বলে। বায়োকেমিক মতে এটাই তখন রোগ, যখন যে কোনো একটা কিংবা কয়েকটা লবণের অভাবে কোষসমূহের বিকৃত অবস্থা হয়ে যায়। বায়োকেমিক চিকিৎসার উদ্দেশ্য হলো এই অভাব পূরণ করা। লক্ষণগুলির সাহায্যে প্রথমে বুঝতে হবে যে রক্তে বা কোষে কোন কোন ধাতব লবণের অভাব হয়েছে। তখনই যদি সূক্ষ্ম মাত্রায় রোগীকে সেই লবণ প্রয়োগ করা যায় তবে সেই রুগ্ন কোষগুলি আবার সুস্থ হয়ে ওঠে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে আমরা কিভাবে বুঝবো কোন লবণের অভাব হয়েছে? যে লবণের অভাব হলো, লক্ষণ প্রকাশ করলো, তারপরে বুঝে সেই লবণটা দিলেই কোষটা সুস্থ হয়ে যাবে। তো আমি কিভাবে বুঝবো যে কোন লবণের অভাব হয়েছে? আমাকে কে বলতে পারবে? এটা তো ওই যে মানে এক একটা লবণ তো এক একটা মানে আমার দেহের যে উপাদানগুলো আছে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো এক একটা লবণ এক একটার সাথে আপনার এটার সম্পৃক্ততা। তো যদি কোনো বিশেষ লক্ষণ বা কোনো কোষের সেই উপাদানে যদি বিকৃতি দেখা দেয় তাহলে আমরা ধরে নিতে পারি
যে ওই অঙ্গে বা ওই উপাদানে, শরীরের ওই উপাদানে ওই লবণের ঘাটতি রয়েছে, সো বিকৃতি দেখা দিয়েছে, সো সেটার ঘাটতিটা পূরণ করলেই রোগী সুস্থ হয়ে যাবে। তখন আমরা ওই যে সিস্টেম আছে যে 12টা লবণ, নিশ্চয়ই এটার ভাগ করা আছে অঙ্গ প্রত্যঙ্গ অনুসারে, তখন সেই বিশেষ লবণটা আমরা যদি প্রয়োগ করি সূক্ষ্ম মাত্রায় অবশ্যই, তখন সেই রোগী সুস্থতা লাভ করবে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন মুরাদ সাহেব। তো অঙ্গ প্রত্যঙ্গতে ভাগ করা নাই আসলে, মূলত আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়বো, প্রত্যেকটা লবণের যখন লক্ষণগুলি পড়বো তখনই আমরা বুঝবো যে কোন লবণের অভাব হয়েছে, সেটার জন্যই তো ম্যাটেরিয়া মেডিকা, তাই না? তো আইনুল বারী সাহেব, আপনি কোনো কথা বলেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বেটা বলবো? যতই অনলাইন ক্লাস হোক, ক্লাস তো ক্লাসই, সবার অংশগ্রহণ না হলে কি ক্লাস হয়? জি। কি বলবেন আপনি? আমাকে 12টা লবণের নাম বলেন দেখি। দেখে বলতে হবে নাকি না দেখে বলতে পারবেন? না দেখে বলতে পারবো স্যার ম্যাডাম। ভেরি গুড, বলেন। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া সাল, ফেরাম ফস, ক্যালিমিউর, ক্যালিফস, ক্যালিসাল, ম্যাগনেসিয়াম ফস, নেট্রামিউর, নেট্রাম ফস, নেট্রাম সাল, সাইলেসিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি কোন কলেজে পড়েন? আমি তো পড়ি না ম্যাডাম, মাদ্রাসায় পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে এখানে ভর্তি হয়েছেন কি? হ্যাঁ, এখানে ভর্তি হয়েছি, মানে অনলাইনে ক্লাস করতেছি আপনাদের সঙ্গে, আর থ্যাংক ইউ। ভাবছি যে ভর্তি হব। জি। হ্যাঁ, ভর্তি হওয়াটাই উচিত হবে, কারণ আমরা তো শেখাবো, সার্টিফিকেট তো দিতে পারবো না। ঠিক আছে, সার্টিফিকেট তো লাগবে আমাদের, শুধু জানলেই হয় না, যে আমরা যে জানি এটার প্রমাণপত্রও লাগে, তাই না? জি ম্যাডাম। জি, তাহলে ভর্তি হয়ে যান। জি ঠিক আছে, ইনশাআল্লাহ। অনেক ভালো লাগলো আপনি যে সুন্দর করে ওষুধের নামগুলি বলে ফেলতে পারলেন। আমরা তাহলে শেষ করি, আমরা আমাদের ক্লাসের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্বাস্থ্য ও রোগে কোষের গঠন, এটাই ছিল আমাদের লাস্ট টপিক। বোঝা গেছে তো এটা, নাকি আমি আবার কি আলোচনা করব? দেহের মূল ভিত্তি হলো কোষ, এবং এই কোষের স্বাভাবিক এবং যথাযথ কার্য প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহে স্বাস্থ্য রক্ষিত হয়। কোষের সৃষ্টি, পুরাতন কোষের বিনাশ, কোষের পরিপুষ্টি হলো সুস্বাস্থ্যের লক্ষণ। রক্ত চলাচলের মাধ্যমেই কোষগুলি তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গ্রহণ করে পরিপুষ্টি লাভ করে। মানবদেহের উপাদানগুলির গঠন এবং পরিপুষ্টি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে জার্মানির বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ভার্কো বলেন, কোষগুলির বিকৃত অবস্থাই হলো রোগের কারণ। ডক্টর শুশলার ভার্কোর এই অভিমত স্বীকার করেন। ডক্টর শুশলার কিভাবে বিকৃত কোষগুলিকে তাদের অভাব পূরণ করে আবার কার্য উপযোগী করা যায় সে বিষয়ে নানারূপ অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তিনি বিকৃত কোষগুলির জন্য প্রয়োজনীয় ধাতব লবণ অতি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে দেখলেন যে যার অভাবে উক্ত কোষগুলি বিকৃত হয়েছে তার সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করার ফলে সেই অভাব পূর্ণ হয়ে কোষগুলি আবার নতুন এবং কার্যক্ষম হয়ে ওঠে। বিভিন্ন প্রকার ধাতব লবণের অভাবে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আমরা এই সব রোগকে বিভিন্ন নামে অভিহিত করে থাকি। প্রকৃতি সবসময়ই আমাদের শরীরের ধাতব লবণ অভাব পূরণের চেষ্টা করে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনিষ্টকারী পদার্থগুলিকে আমাদের দেহের অভ্যন্তর থেকে বাহির করার চেষ্টা করছে। এইসব ক্ষেত্রে যদি আমাদের দেহ সফল হয়, অর্থাৎ এইসব কাজ যদি যথাযথভাবে সম্পন্ন করতে পারি, তবেই আমাদের দেহকে সুস্থ বলতে পারি। এইসব কাজ যদি যথাযথভাবে সম্পন্ন না হয়, তবে ধাতব লবণের অভাবজনিত লক্ষণগুলি বিকাশ লাভ করে। এই লক্ষণগুলি একত্রিত হয়ে বিশেষ রোগের নাম গ্রহণ করে। এক কথায় বলতে পারা যায়, ধাতব লবণের অভাবজনিত কোষসমূহের বিকৃত অবস্থাকেই রোগ বলে। বায়োকেমিক চিকিৎসার উদ্দেশ্য হলো এই অভাব
পূরণ করা। লক্ষণগুলির সাহায্যে প্রথমে বুঝতে হবে যে রক্তে বা কোষে কোন কোন ধাতব লবণের অভাব হয়েছে। তখনই যদি সূক্ষ্ম মাত্রায় রোগীকে সেই লবণ প্রয়োগ করা যায়, তবে সেই রুগ্ন কোষগুলি আবার সুস্থ হয়ে রোগ দূর হবে। বায়োকেমিক চিকিৎসার উদ্দেশ্য হলো সরাসরি অভাব পূরণ করা। কারো কোনো এখানে প্রশ্ন একটা থাকলে করতে বিষয় পারেন। জি, একটা বিষয় আমি একটু উত্থাপন করতে চাচ্ছি। এই যে আপনার কোষের যে সৃষ্টি এবং এই বিনাশ বা ধ্বংস, এটার মধ্যে একটা সাইকেল আছে। এটা সম্ভবত আপনার 1 থেকে 24 বছর পর্যন্ত মানব দেহে এই কোষের সৃষ্টি হতে থাকে। 25 থেকে হয়তো বা 40 বা 42 পর্যন্ত বোধ হয়, মানে যতটুকু ধ্বংস হয় অতটুকু আবার সৃষ্টি হয়। আর এরপরে হয়তো বা এই যে যে সৃষ্টির যে মানে ব্যাপারটা, এইটা হয়তো বা আস্তে 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 এটা কমতে থাকে, তখন শুধু ধ্বংস হয়। বাট ওইটার যে পূরণ, ঘাটতিটা পূরণ করার মতো যে সৃষ্টি, কোষের সৃষ্টি, সেটা আর হয় না। এর জন্য কিন্তু দেখা যায় যে আমরা আমরা যখন একটু বয়স্ক হয়ে যাই বা বয়োবৃদ্ধ হয়ে যাই, আমাদের কিন্তু ওই যে যে ঘাটতি যেটা বলতেছেন, কোষের ঘাটতি, তাই এটা কি আমরা বায়োকেমিক দ্বারা কি এই ঘাটতিটা কি তখন পূরণ করতে পারবো, মানে এট দ্য এজ অফ 50, 60, 65, 70? আচ্ছা, আমি বলি এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি যেটা বলছেন এটা আমাদের হচ্ছে গ্রোথ সেল যেটা, হুম, আর এখানে আমরা যেটা বলছি কোষ হিসেবে যে বলছি, মূলত ব্লাড সেলের কথা বলা হচ্ছে। ব্লাড সেলটা হচ্ছে আমাদের, আমরা তো যারা রক্ত দেই কিংবা এই সম্পর্কে জানি যে প্রতি 120 দিন পর পর সেলগুলি আপনার থেকেই ধ্বংস হয়ে যায়, মারা যায়, এবং নতুন করে আবার নতুন ব্লাড সেল জন্ম হয়। ঠিক আছে, ব্লাড সেলগুলোর কথা বলা হয়েছে এখানে, গ্রোথ সেলগুলি বলা হয় নাই। একটা বয়স পর্যন্ত বাড়ে, এটা ঠিক আছে। তারপরে যখন আপনি যেটা বললেন যে ঘাটতি দেখা দিলে তখন কি পূরণ হবে, তখন তো সেটা আমাদের বায়োকেমিক মেডিসিনটা যেটা, সেটা আমাদের ব্লাড সেলের উপর কাজ করবে। মানে ব্লাড সেলে যদি ঘাটতি হয় কিংবা অন্য যে কোনো সেলে হলেও ব্লাড তো সেটা নিয়ে যাবে। ঠিক আছে, সেলগুলি সব জায়গার সেলই এক একটা আয়ুষ্কাল আছে এদের। হ্যাঁ, ধ্বংস হয় আবার তৈরি হয়। ঠিক আছে, আমরা যখন জীববিজ্ঞানে বায়োলজিতে পড়েছি তখন জেনেছি কিভাবে এক একটা কোষ গঠন হয়, নতুন কোষ তৈরি হয়। সেটা যে 25 পর্যন্ত হয় এরকম না। এটা হচ্ছে শুধুমাত্র গ্রোথ সেলটা হয় যে আমরা বড় হই, লম্বা হই। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি ভাইয়া? জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন কি আছে? ম্যাম ক্লাস কি শেষ, আমি রেকর্ডিং অফ করব? হ্যাঁ, রেকর্ডিং অফ করতে পারেন।